নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত আছি কবি রাজ মণ্ডলের সঙ্গে, যার অনেক সংকলন বেরিয়েছে, কবিতা বেরিয়েছে এবং একক একটি কাব্যগ্রন্থ আছে যার নাম কবিতা ঘর। কোথা থেকে বেরিয়েছে, কোন প্রকাশনী? প্রকাশনী হচ্ছে কুহুতান প্রকাশনী। আচ্ছা, তার মানে ঋত্বিকা আর আকাশের কি থেকে বেরিয়েছে, খুব ভালো। আমরা শুনে নেব। কবিতা তো মানুষকে টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, তবু এত কম বয়সে রাজ কেন কবিতাকে জীবন সঙ্গী করলো? দেখুন, আমার প্রথমত ছোট থেকেই কবিতা লিখি তা নয়, আমি ঠিক মাধ্যমিকটা শেষ হয় তখন থেকে আমি কবিতাটা লেখা শুরু করি। আর কবিতা লিখতে লিখতে আমার ভালো লাগে, তারপরে একটা দুটো লেখা থেকেই শুরু হয়ে যায় বড় কবিতা, গল্প, তারপরেই বই প্রকাশ। এটাই হচ্ছে আমার আস্তে আস্তে বইতে প্রকাশ হয়। আলোক পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে তুমি কি বলতে চাও যে কবিতা বা গল্প লেখা, তুমি তো দুটোই করো, হ্যাঁ, এই থেকে কি রসদ পাওয়া যায় বা লেখকরা কি রসদ পান? পয়সা পান না কি পান? দেখুন, হ্যাঁ, ওপর পর্যায়ে গেলে হয়তো পয়সা পাওয়া যেতে পারে। এখন হয়তো নতুন শুরুতে হয়তো পয়সা নাও থাকতে পারে, কিন্তু লেখালেখিতে একটা আলাদা পর্যায়ে। লেখালেখি লিখলে অনেক মানুষের কাছে পৌঁছবে, যদি বই প্রকাশ হয় তো অনেক মানুষ পড়বে, এটাই বলার। আর আপনারা একটুখানি এখন তো মোবাইলের যুগ, এখন মোবাইলটা একটুখানি না গেলে যদি একটুখানি বই টইয়ের দিকে যদি একটুখানি থাকা হয়, তাহলে হয়তো আমরা যারা কবি তারা লেখাটা হয়তো বৃথায় যাবে না, আমাদের বইটাও বিক্রি হবে। কুহুতান প্রকাশনীর ঋত্বিকা এবং আকাশ সম্পর্কে যদি আমি কিছু তোমার কাছে জানতে চাই, ওদেরকে তোমার কেমন লাগে? আকাশদা অসংখ্য খুব ভালো মানুষ। আকাশদা খুবই ভালো, উনি যথেষ্ট হেল্প করে সব বিষয়ে, আর সাহায্য করে। উনি বিগত অনেক মাস ধরেই বলে যে কি কোনো কিছু তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি আমাদের সাথে যোগ হও, আমাদের সাথে কাজ করো। এগুলো সংকলনে লোকদের সাথে কাজ করা এবং ওখান থেকেও ইনকাম করার সুযোগ আমরা পাই। তো দাদা দিদি দুজনেই খুব ভালো। আমি এই ব্যাপারে সহমত পোষণ করি। হ্যাঁ, আকাশ, ঋত্বিকা দুজনই খুব ভালো এবং আমিও খুব কমফোর্টেবল ফিল করি কুহুতান প্রকাশনীর আকাশের সাথে এবং ঋত্বিকার সঙ্গে। আচ্ছা, এবার আমরা শুনে নেব তোমার লেখা কোনো কবিতা যেটা তোমার কাব্যগ্রন্থ থেকে বেরিয়েছে। আমার কাব্যগ্রন্থ থেকে বেরিয়েছে এমন 3টে কবিতা আমি বলছি, যেটা হচ্ছে মিষ্টি লাঠি, আমার লেখা। আচ্ছা। কি মজা ওরে তোরা বাজনা বাজা, ঘরে এসেছে সোনা দাদু, এবার আমি সত্যি কাবু, মায়ার জালে জড়িয়ে ধরে, শুধু বায়না করে, কি দিবি ছাই ভেবে না পাই, হ্যাঁ পেয়েছি ভাই, স্নেহ দিবি তাই, মমচিত্তে রাখবো ওরে, জানবে না কেউ আমারে, দাদু নাতির গোপন কথায় কান দিও না বাবু মশাই, ভবিষ্যতের লাঠি আমার চলতে হাত ধরায়, যন্ত্র আমি পেয়ে গেছি, পিঠে আমি খাবো লাঠি, ও লাঠির স্বাদ কত মিষ্টি, খেজুর না আখের সৃষ্টি। আচ্ছা, এই যে কবিতাটা লিখেছো, কি ভাবনা চিন্তা থেকে এই কবিতাটা এসেছে? ভাবনা চিন্তা হচ্ছে, আমাদের পাশের বাড়ি একজন ঠিক দাদু নাতির একটা খুনসুটি ছিল, তো ওখান থেকেই পাওয়া এইটা। আর বয়সকালে সবাইকেই হয়তো পিঠে হয়তো মার হয়তো খেতেই হবে, এমন শয্যাশায়ী হয়ে যায় সবাই, সেইটা থেকেই এইটা দেখা। আচ্ছা, পরবর্তীকালে আমরা একটা গল্প শুনবো যেটা তুমি লিখেছো। আলোক পত্রিকা নিউজ চ্যানেলে গল্প পড়ারও সুযোগ থাকে, যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, শুধু কবিতার গান এসবেরও আমরা সুযোগ পাই, কিন্তু গল্প বলার সুযোগটা গল্পকারেরা বা উপন্যাসিকরা পান না, সেটা আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দ্বিতীয় কোন কবিতাটা তুমি? দ্বিতীয়, এই ইদানিং সময় যে উড়োজাহাজটা একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো আমাদের, কোথায় হয়েছে সেটা জানি না, কিন্তু প্লেন যে অ্যাক্সিডেন্ট হলো যেটা আমি খবরে
দেখেছি, হ্যাঁ। সেই প্লেন অ্যাক্সিডেন্টটাকেই আমি তুলে ধরেছি। হ্যাঁ। উড়োজাহাজ কবিতাটার নাম লিখেছি আমি। উড়োজাহাজ পড়লো ভেঙে, হারালো কত প্রাণ, ঈশ্বর মাঝে, ঈশ্বর তারই মাঝে কেমন করলো দান। যাবার সময় হয়নি বলে রয়ে গেলেন তিনি, রূপকুমারের গল্প আবার নতুন করে শুনি। কয়েকটি পরিবার হলো বিলুপ্ত, স্বামী স্ত্রী পুত্র কন্যা, এর প্রতিবাদ করবে কে? আর রাস্তায় দেবে ধর্ণা। যাবার সময় হলে বন্ধু বিদায় নিতে হবে, সুখ দুঃখ সবাই হেতায়, কিসের বিচার তবে? বিষয় আশয় ধন দৌলত, কি আছে তার মূল্য? খাঁচার পাখি পালিয়ে গেলে পড়ে রইল খাঁচা শূন্য। খুব সুন্দর কবিতা, ভীষণ ভালো লেগেছে। আরেকটা কবিতা, আরেকটা হচ্ছে হৃদয়বাসী, আমার লেখা। এটা কোথা থেকে, এইটার উৎস কি? এইটার উৎস মানে এমনি একটা বাঁশি বাজক, আমি একজন রাস্তা দিয়ে যাচ্ছিল বাঁশি বাজিয়ে, তারই মনের একটা হৃদয়টাকে আমি ফুটিয়ে তুলেছি। আচ্ছা, হৃদয়বাসী আমার লেখা। কোন হৃদয়ে বাজে না বাঁশি, বলো সখী ভালোবাসি, মধুর নয়নে স্বপনে, স্বপনে খালি যায় আর আসি। বলো সখী ভালোবাসি, এমন কি বাজে, যেমন আমার হৃদয়ের মাঝে ক্ষয়ে ক্ষয়ে শান্ত নদীর মতো দুঃখ বয়ে যায়। কেন এতবার ডাকি, দিয়ে যাও ফাঁকি, তবু না শোনো কিছু, চলে যাও মাথা নিচু করে। বলো স্নিগ্ধ গগনে, একবার কি ভাবনা মনে মনে, আসে না নাকি মুখের হাসি, বলো সখী ভালোবাসি, ভালোবাসি প্রাণ করে ব্যাকুল, যাবে তোমার দেখেছি, তোমার অপেক্ষায় হাতে নিয়ে ফুল কদম তলায় দাঁড়িয়েছি। দারুণ দারুণ কবিতা। সমাজ না দুর্নীতি, সমাজের সামাজিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি বা ভ্রষ্টাচার, কিংবা প্রেম, মানুষের প্রেম, কিংবা প্রকৃতি, কোনটা তোমাকে কবিতায় বেশি আকৃষ্ট করে লিখতে? সমাজের দুর্নীতি আর প্রেম দুটোই, এই দুটো। এর ওপর কোনো কবিতা আছে? না, প্রেম বিষয় হয়তো নেই। না, সমাজে দুর্নীতির বিষয়? সমাজের দুর্নীতি দেখতে হবে। তাহলে ঠিক আছে। এই আশেপাশে চলার ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেই বিষয় নিয়ে আমি একটা কবিতা লিখেছি, একটু বড়, তবু আপনাদের বলছি। দুর্নীতির অন্ধকার জগৎ, আধারে ঢাকা এক জগৎ যার নাম দুর্নীতি, শিকড়ে গেঁথেছে গভীর সমাজে জুড়ে দুর্গতি। আলো ঝলমলো দিনের শেষে যখন নামে রাত, ছায়ার আড়ালে চলে সেই পাপের পুরো কাজ। শোষক আর শাসিত মেশা এক অদ্ভুত খেলা, নীতি আদর্শ সেখানে পায় না কোনো বেলা। টাকা হাসে, টাকা গন্ধ, টাকাই ঝনঝন, ন্যায় নীতি সবই চাপা পড়ে, নীল বড়তার গর্জন। ক্ষমতার মদতসনে বসে ঝাড়া, ধরেছে লাগা, জনগণের সেবক নয়, নিজেদের তারাই লাগা। আইনের চোখে ধুলো, চলে জোর আর প্রভাব, সুবিধাভোগী বাড়ে, দরিদ্রের কেবলই অভাব। ফাইলে চাপা পড়ে থাকা কলমের আঁচড় দরজা বন্ধ করে, চলে রফা আর আঁকড়ে যোগ্যতার হার। সেখানে প্রয়োজনীয় সুপারিশ মেধা কেবলই কাঁদে, শোনে না কেউ তার ফিস তার চিৎকার। খুব সুন্দর, খুব আর সুন্দর। অন্য কবিদের, তোমার বয়সী যারা কম বয়সী ছেলে মেয়ে কবিতা লিখছে, গল্প লিখছে, তাদের প্রতি তোমার কি মেসেজ? সবাই লিখুক, এটাই চাইবো যে পড়াশোনার পাশাপাশি যতই কাজবাজ থাকুক সবাই লিখুক। কবিতা একটা মানে আলাদা জায়গা বয়ে টানে। তো এই গল্পটা কোনো জায়গায় প্রকাশ পায়নি, তবু আমি বলছি, এটা একটি ভূতের গল্প। মাঝরাত্রে নির্জন বাড়ির পেট আত্মার ফিসফিসানি। পর্ব 1, প্রবেশ। গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা ছুঁই। ঘন কালো মেঘ ঢাকা আকাশে, চাঁদ ঢেকে গেছে, শুধু থেকে বিদ্যুতের চমক দেখা দিচ্ছে, যা এই নির্জন স্থানটিকে আরও ভুতুড়ে করে তুলেছে। 3 জন বন্ধু, অবিনাশ, সৌমেন আর দীপা, একটি বাজি ধরে সেই পরিত্যক্ত পুরানো জমিদার বাড়িতে এসেছে।
লোকমুখে শোনা যায় যে প্রায় 50 বছর আগে এই বাড়ির মল্লিকা মানে বাড়ির মালিক জমিদার মহেন্দ্রনাথ নারায়ণ তার স্ত্রীকে হত্যার পর নিজের আত্মহত্যা করেছেন। তারপর থেকেই বাড়িটি ভুতুড়ে হিসাবে পরিচিত। এই বাড়ির চারপাশে একটি শীতল ভারী বাতাস সবসময় বিরাজ করে। অবিনাশ দলের সবচেয়ে সাহসী, পকেট থেকে টর্চ বার করেই এর দুর্বল আলোটা যেন বাড়ির ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অবিনাশ ফিসফিস করে বলল, দেখি তোর কত সাহস, চল বাড়ির ভিতরে ঢুকি, কে আগে সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে দেখি। সৌমেনের গলা পর্যন্ত শুকিয়ে কাট। অবিনাশ প্লিজ চল ফিরে যাই, আমার একদমই ভালো লাগছে না, যেন কেউ আমাদের দেখছে। দীপা বলছে, যদিও ভয় পাচ্ছে তবুও জেদ করে আসছে। সৌমেন তুই না এলে না আয়, আমরা যাচ্ছি, এই তো সবে শুরু, এত সহজে হার মানলে চলে? দরজাটা বহুদিনের পুরানো, মরচে ধরে গেছে। অবিনাশ ধাক্কা দিতেই একটা কর্কশ আওয়াজে খুলে গেল। ভেতরে বাতাস যেন কয়েকশো বছর পুরানো ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ বয়ে আনল। পর্ব 2, শীতল ছোঁয়া। তারা হলঘরে প্রবেশ করল। হলঘরটা বিশাল, সিলিংয়ে ঝুলন্ত ঝাড় লণ্ঠন এখন মাকড়সার জালে ঢাকা। চারিদিকে ভাঙা আসবাবপত্র, ধুলোয় আস্তরণ। হঠাৎ সৌমেন চিৎকার করে উঠল, এই 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 দেখ। দীপা টর্চটা এইদিকে ঘোরালো। ধুলোর ওপর কিসের যেন একটা স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু ছাপটা তাদের বুটের ছাপের থেকে অনেকটা আলাদা, অনেকটা ছোট, যেন একটা মেয়ের পায়ের ছাপ দেখে মনে হচ্ছে। আর সেই পায়ের ছাপের রেখাটা বাড়ির ভিতরের দিকে একটা বন্ধ দরজার দিকে চলে যাচ্ছে। অবিনাশ একটু ঢোক গিলে বলল, হয়তো কোনো লোক এসেছিল, এরা এত ভয় পাস না। কিন্তু সেই মুহূর্তে তারা তিনজনেই একটা শীতল অনুভব পেল, যেন বরফের মতন ঠান্ডা কিছু তাদের পাশ দিয়ে চলে গেল। দীপা কাঁদতে কাঁদতে বলল, বাতাস নেই, অথচ আমার কানে মনে হলো যেন কেউ শ্বাস ফেলল। তারপরে ওপরের তলা থেকে একটা মিষ্টি করুণ মেয়ালি কান্নার শব্দ ভেসে এল। শব্দটি খুবই হালকা, কিন্তু এই গভীর রাতে তার তীব্রতা হাড়হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। পর্ব 3, লণ্ঠনের ঘরে। তিনজন বন্ধু এবার ভয়ে জড়সড়, কিন্তু কৌতূহল তার পিছু ছাড়ল না। তারা কান্নার শব্দের দিকে এগোতে লাগলো। কান্নার শব্দটা আস্তে আস্তে দোতলার শেষ প্রান্তে একটা তালাবন্ধ ঘরের দিকে এগোচ্ছে। অবিনাশ অনেক কষ্টে পুরানো তালাটা ভেঙে ফেলল। দরজাটা খুলতেই তারা দেখল ঘরটা ছোট, কিন্তু মাঝখানে একটা টেবিল, তার ওপর একটা পুরানো তেলের লণ্ঠন রাখা। লণ্ঠনটা কাঁচের। অবিনাশ লণ্ঠন এই ঘরে এত বছর পরেও। সৌমেন ঘরের কোণে একটা পুরানো লণ্ঠন পুতুল দেখল, যার চোখে দুটো সাদা ফাঁকা ফাঁকা একটা ছিদ্র দেখতে পেল। পুতুলটার দিকে তাকানোর পর তার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। দীপা সাহস করে লণ্ঠনটার দিকে এগিয়ে গেল। যেই না এগোলো, লণ্ঠনটার হাত দিয়ে স্পর্শ করলো, অমনি লণ্ঠনটা কাঁপতে লাগলো। আর তখনই সেই কান্নার শব্দটা যেন তাদের ঠিক কানের পাশে শোনা গেল, আরও স্পষ্ট, আরও তীব্র। তাদের তিনজনেরই মনে হলো এদের সামনে টেবিলটার উপর কোনো বাতাসে একটা অস্পৃষ্ট অব্যয় ধীরে ধীরে তৈরি হয়েছে। একটা দীর্ঘ চুলের মেয়ে, যার মুখটা আবছা অন্ধকারে ঢাকা। পর্ব 4, চিঠি। অবিনাশ পিছিয়ে যেতে যেতে কোনো মতে বলল, দ্রুত পালা। কিন্তু লণ্ঠনটা হঠাৎ করে নিজে থেকেই জ্বলে উঠল। এর কমল শিখায় আলোর ঘরটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় তারা দেখলো টেবিলের পাশে একটা খোলা পুরানো ডায়েরি পড়ে আছে।
দীপা ভয়ে কাঁপতে কাঁপতে ডায়েরিটা তুলল। এটি ছিল জমিদার মহেন্দ্র নারায়ণের মেয়ের ডায়েরি। তার নাম ছিল কমলিকা। শেষ পৃষ্ঠায় লেখা, আজ বাবা জমিদার মাকে খুব মেরেছেন। আমি লুকিয়ে সব দেখেছি। মা সব সময় বলতেন বাবা নাকি এই লণ্ঠনের ভিতরে কিছু একটা লুকিয়েছে। মা আমাকে বললেন, কমলিকা তুই দেখছিস, বাবা যদি আমাকে কিছু করে ফেলে তুই লণ্ঠনটা ধরবি আর তখনই সব সত্যি দেখতে পাবি। আজ বাবা আমাকে ঘর বন্ধ করে রেখে চলে গেল। বাইরে শুধু মায়ের চিৎকার শুনতে পাচ্ছি। আমি খুব ভয় পাচ্ছি। আমি লণ্ঠনটাকে স্পর্শ করেছি। শেষ লাইনটার নিচে একটা কালচে রক্তের দাগ। হঠাৎ করে লণ্ঠনের শিখাটা বড় হতে লাগলো। শিখার আলো ঘরের দেওয়ালে যেন ছায়ার খেলা শুরু হলো। তারা দেখতে পেল জমিদারের তার স্ত্রীকে মারছে, আর ছোট্ট মেয়ে কমলিকা ঘরের কোণ থেকে ভয়ের সৃষ্টি সেই দৃষ্টি দেখছে। পর্ব ৫, মুক্ত আত্মা। কমলিকার আত্মা যখন তাদের সামনে স্পষ্ট একটি নীলচে আলোর একটা মুখটা দেখতে পেল, তার চোখের একটা অভিযোগ নেই, শুধু অসহায়তা। তার হাতটা আস্তে আস্তে লণ্ঠনের দিকে বাড়ল। দীপা যেন সম্মিলিত হয়ে গেল। সেই লণ্ঠনটা টেবিল থেকে তুলে নিল। কমলিকার আত্মা ফিসফিসানি করে বলল, লণ্ঠন ভাঙো। অবিনাশ শেষবারের মতো চিৎকার করে দীপার হাতে সেই লণ্ঠনটা কেড়ে নিল। মেঝেতে সজোরে আছড়ে ফেলল। ঝনঝন করে লণ্ঠনটা ভেঙে গেল। কাঁচের এক টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে একটা ঝলমলে উজ্জ্বল আলোর বিস্ফোরণ ঘটল। আলোর ভিতরে তারা দেখল লণ্ঠনের নিচের দিকে একটা গোপন কুঠুরিতে জমিদার মহেন্দ্র নারায়ণের স্ত্রী গহনা লুকোনো ছিল, যা ছিল তার স্ত্রীর প্রধান হত্যার মূল কারণ। আলোটা ধীরে ধীরে কমে এলো। কমলিকার আত্মা হাসল, একটা শান্তির হাসি। তারপর সেই আত্মা মিলিয়ে গেল। কান্নার শব্দ থেমে গেল। শীতল বাতাস সরে গিয়ে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, যেন বহুদিন বন্দি একটি আত্মা মুক্ত পেল। শেষ দৃশ্য, সূর্য ওঠার আগেই ৩ বন্ধু সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা আর কেউ কথা বলল না। ওদের মুখগুলো ফ্যাকাশে ছিল, কিন্তু ওদের চোখে আর কোনো ভয় ছিল না। আছে শুধু গভীর বিশদ। বাড়ির বাইরে গেটের কাছে এসে তারা শেষবারের মতো পিছন ফিরে তাকালো। তারা দেখতে পেল দোতলায় সেই লণ্ঠনটা ঘিরে জানলার কাঁচের ফাঁক দিয়ে একটা মিষ্টি আলোর রশ্মি উঁকি দিচ্ছে। বাড়িটা তখন নির্জন, কিন্তু আর ভুতুড়ে নয়, শুধু পুরানো একটি গল্প। আর সেই গল্পে ৩ বন্ধু একটি মুক্ত আত্মার নীরব সাক্ষী। দারুণ 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 গল্প। বলছি, এই গল্পটা যে তুমি বাঁচলে, কি দেখে বা কি মনে হয়ে তোমার এই ধরনের গল্প লিখতে তুমি অনুপ্রেরণা পেলে? আমি প্রথমত খুব টিভি দেখতে পছন্দ করি। আর টিভিতে দেখা মানেই আমার শুধু বই দেখা, হিন্দি বই দেখা। বাংলা বই মোটামুটি দেখি, কিন্তু হিন্দি বইটা একটু বেশি দেখি। আর ভূতের বই তো সবারই পছন্দ বলে মনে হয়, আমার একটু বেশিই পছন্দ। ওখান থেকে ইন্সপায়ার হয়েছি। আর এইসব নামগুলো এগুলো হচ্ছে বাংলা একটা গল্প থেকে নেওয়া, একটা মুভি থেকে নেওয়া, কিন্তু পুরো গল্পটা আমি আমার মন থেকে লিখেছি। আর আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার একটি কবিতা, যেটা আমি তোমাকে ছুতে চাই। আমার জীবনে হয়তো আমি কোনোদিন প্রেম করিনি, কিন্তু আমি তাও একটা আশেপাশে বন্ধু বান্ধবীদের সাথে থাকতে থাকতে প্রেম জিনিসটা আমিও বুঝেছি। সেইটাকে নিয়েই আমি একটা তুলেছি, আমি তোমাকে ছুতে চাই। আমার লেখা, আমি তোমাকে কখনো ছুতে চাই, কিন্তু তোমার সামনে দাঁড়ালেই আমার রক্ত চলাচল আরও বেড়ে যায়, কেন জানি না। সর্দিতে বন্ধ নাকের দরজা অনায়াসে খুলে যায়। তোমার সামনে দাঁড়ালেই বুকের ভিতরের বন্দি পাখিগুলি কোথায় উড়ে যাব কিনারা খুঁজে পায় না।
তোমার সামনে দাঁড়ালেই মনে হয় আমি এখন আজাদ। এই পৃথিবীর কোনো জিনিস দেখার বাকি নেই আর আমার। মনের মধ্যে থাকা কোলাহলগুলো অনায়াসে মুছে যায় নিমিষের মধ্যে। সত্যি আমি তোমাকে ছুঁতে চাই। খুব সুন্দর কবিতা।